প্রত্যেকটা ব্যবসার ভেতরেই কিন্তু একটা ইঞ্জিন থাকে যা সবকিছুকে চালু রাখে। কিন্তু একবার ভাবুন তো, সেই ইঞ্জিনটাই যদি স্লো হয়ে যায়। আজ আমরা ঠিক এই বিষয় নিয়েই কথা বলবো, কিভাবে এই লুকানো ইঞ্জিন অর্থাৎ ব্যাক অফিসকে ঠিকঠাকভাবে চালিয়ে ব্যবসার আসল পোটেনশিয়াল আনলক করা যায়। চলুন ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক। যারা ব্যবসা চালান তাদের তো অনেক বড় বড় প্ল্যান থাকে, তাই না? নতুন স্ট্র্যাটেজি, কোম্পানির গ্রোথ, ইনোভেশন, কত কি। কিন্তু দিনের শেষে বাস্তবতাটা কি দাঁড়ায়? বেশিরভাগ সময়টাই চলে যায় পেপার ওয়ার্ক, ডেটা এন্ট্রি আর ইনভয়েসের পেছনে দৌড়াতে। এই যে স্লাইডে দেখছেন, একদিকে বড় স্বপ্ন আর অন্যদিকে রোজগার এই কঠিন বাস্তবতা। বেশ পরিচিত একটা ছবি, তাই না? এই যে প্ল্যান আর বাস্তবতার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়, এর পেছনের মূল কারণটাই হলো ব্যাক অফিস বটলনেক। এটা এমন একটা বাধা যা হয়তো চোখে দেখা যায় না, কিন্তু ব্যবসার গতিকে একদম থামিয়ে দেয়। চলুন এই নীরব বাধাটাকে একটু কাছ থেকে চেনা যাক। তো এই ব্যাক অফিস জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো ব্যবসার সেই সব কাজ যা কাস্টমারদের চোখের আড়ালে হয়, কিন্তু এগুলো ছাড়া একটা ব্যবসাকে সচল রাখা একেবারেই অসম্ভব। এটাকে বলতে পারেন একটা ব্যবসার ফাউন্ডেশন, যা দেখা যায় না কিন্তু এর ওপরেই সবকিছু দাঁড়িয়ে থাকে। যদি কিছু উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন, এইচআর আর পেরোল ম্যানেজ করা, অ্যাকাউন্টিং আর হিসেব রাখা, চালান বা ইনভয়েস তৈরি করা, সরকারি নিয়মকানুন মেনে চলা আর ডেটা ম্যানেজমেন্ট, এই প্রত্যেকটা কাজই কিন্তু ব্যবসার জন্য ভীষণ জরুরি। এই স্লাইডের কথাটা একবার খেয়াল করে দেখুন। ম্যানুয়াল প্রশাসনিক কাজে যত বেশি সময় নষ্ট হয়, ইনোভেশন আর কাস্টমারদের জন্য ততটাই কম সময় পাওয়া যায়। মানে যত ঘন্টায় ছোট ছোট প্রশাসনিক কাজে আটকে থাকতে হবে, ততটাই কিন্তু ব্যবসার আসল গ্রোথ থেকে পিছিয়ে পড়তে হবে। এটা একটা বিশাল অপরচুনিটি কস্ট। তাহলে উপায় কি? এই চক্র থেকে বেরোনোর রাস্তাটা কোথায়? উত্তরটা হলো অটোমেশন, মানে হাতের কাজ কমিয়ে ফেলে বুদ্ধিমান সিস্টেমের সাহায্য নেওয়া, যা আমাদের সময় আর এনার্জি দুটোই বাঁচাবে। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন ম্যানুয়াল ব্যাক অফিস, একই কাজ বারবার করা, প্রচুর ভুল হওয়ার সম্ভাবনা আর অনেক সময় নষ্ট। আর অন্যদিকে অটোমেটেড সিস্টেম, সবকিছু গোছানো, নির্ভুল আর খুবই এফিশিয়েন্ট। তফাৎটা তো স্পষ্ট, তাই না? এখন প্রশ্ন আসতেই পারে, এই অটোমেশন কিভাবে কাজ করে? অনেকের কাছেই এটা বেশ জটিল একটা ব্যাপার মনে হতে পারে, কিন্তু সত্যি বলতে এর মূল কাঠামোটা কিন্তু খুবই সহজ আর পুরো নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকে। সাধারণত পুরো ব্যাপারটা 3টে সহজ ধাপে হয়। প্রথম ধাপ হলো কানেক্ট, মানে আপনার যত টুলস বা সফটওয়্যার আছে সেগুলোকে এক জায়গায় জোড়া। দ্বিতীয় ধাপ অটোমেট, ছোট ছোট নিয়ম সেট করে দেওয়া যাতে একঘেয়ে কাজগুলো নিজের থেকেই হয়ে যায়। আর 3 নম্বর ধাপ হলো অ্যানালাইজ, মানে রিয়েল টাইম ডেটা দেখে ব্যবসার অবস্থাটা পরিষ্কারভাবে বোঝা। আচ্ছা, এত কিছু তো হলো, কিন্তু এর আসল লাভটা কি? মানে হাতে নাতে কি পাওয়া যাবে? চলুন এবার ব্যাক অফিস অটোমেশনের আসল সুবিধাগুলো দেখে নিই, যা ব্যবসা আর ব্যক্তিগত জীবনে সরাসরি প্রভাব ফেলে। সবচেয়ে বড় আর আমার মতে সবচেয়ে দামি যে জিনিসটা ফিরে পাওয়া যায় সেটা হলো সময়, কারণ এটাই একমাত্র সম্পদ যা একবার চলে গেলে আর ফেরত আসে না। একটা হিসেবে দেখা গেছে ব্যবসার মালিকরা মাসে গড়ে প্রায় 40 ঘন্টা সময় বাঁচাতে পারেন। ভাবা যায়? 40 ঘন্টা, মানে প্রায় একটা পুরো সপ্তাহের কাজের সমান সময়। এই বাড়তি সময়টা দিয়ে কত কি করা সম্ভব। দ্বিতীয় যে বড় সুবিধাটার কথা বলবো সেটা হলো ভুল কমানো। মানুষ হিসাবে আমাদের ছোটখাটো ভুল তো হয়, কিন্তু ব্যবসায় একটা ছোট ভুলের দাম অনেক বেশি হতে পারে, যা অনেক টাকার ক্ষতি করে দিতে পারে। এই বার চার্টটার দিকে একবার তাকান। ম্যানুয়াল কাজে ভুলের পরিমাণটা দেখুন, আর অটোমেশনের পর সেটা কোথায় নেমে এসেছে। পার্থক্যটা বিশাল, তাই না? অটোমেশন প্রায় নিখুঁত কাজ নিশ্চিত করে, যা ব্যবসার বিশ্বাসযোগ্যতা অনেক বাড়িয়ে দেয়। তো সব মিলিয়ে এর ফল কি দাঁড়ায়? পেমেন্ট তাড়াতাড়ি আসে, ব্যবসার খরচ কমে, আইনি নিয়মকানুন মানা সহজ হয়, ডেটা দেখে সিদ্ধান্ত নেওয়া যায়, আর সবচেয়ে বড় কথা, পুরো টিম রুটিন কাজ থেকে মুক্তি পেয়ে ব্যবসার গ্রোথের দিকে মনোযোগ দিতে পারে। তাহলে এখন সময় এসেছে পুরো অপারেশনটাকে নতুন চোখে দেখার। একবার ভাবুন তো, ব্যবসার এই লুকানো ইঞ্জিনটা যদি নিজে থেকেই একদম মসৃণভাবে চলতে থাকে, তখন নতুন কি সম্ভাবনা খুলে যেতে পারে। ক্রিপ্টোকারেন্সি শব্দটা শুনলেই কি মাথাটা একটু কেমন যেন করে ওঠে? আচ্ছা, কোনো চিন্তা নেই, আজ আমরা একসঙ্গে এর সব রহস্য ভেদ করব। তো আসল প্রশ্নটা হলো, এই যে ক্রিপ্টোকারেন্সি, এটা আসলে কিভাবে কাজ করে? চলুন এর একেবারে ভেতরে ঢুকে দেখা যাক। আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব।
প্রথমে দেখব ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি, এরপর জানব এর ডিজিটাল বিল্ডিং ব্লক নিয়ে, কিভাবে একটা চেইন তৈরি হয়, কারা সবকিছু যাচাই করে, আর সবশেষে কেন এর কোনো কেন্দ্রীয় বস নেই। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। ক্রিপ্টোকারেন্সি আসলে কি? আসুন এর সবচেয়ে সহজ আর মূল ধারণাটা বোঝার চেষ্টা করি। এর মূল আইডিয়াটা কিন্তু খুবই সহজ। ভাবুন তো, এটা আসলে ডেটার কিছু ব্লক, যেগুলো খুব নিরাপদে একটা শিকলের মতো করে একে অপরের সাথে জোড়া লাগানো, একদম নামের মতোই, ব্লক আর চেইন। আচ্ছা, তাহলে এই যে ব্লক ব্লক বলছি, এই ডিজিটাল বিল্ডিং ব্লক জিনিসটা ঠিক কি? চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি। খুব সহজ করে বললে, একটা ব্লক হলো ডেটা রাখার জন্য একটা ডিজিটাল কন্টেইনার, ঠিক যেন একটা লেজার বুকের একটা পাতা, যেখানে সব তথ্য বা রেকর্ড রাখা থাকে। একটা ব্লকের ভেতরে কিন্তু কয়েকটা দারুণ জিনিস থাকে। প্রথমত থাকে ডেটা রেকর্ড, দ্বিতীয়ত থাকে একটা ইউনিক ক্রিপ্টোগ্রাফিক আইডি, অনেকটা ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টের মতো, আর সবশেষে ঠিক তার আগের ব্লকটার আইডির সাথে একটা লিঙ্ক। এই তিনটে জিনিস মিলেই কিন্তু পুরো সিস্টেমটাকে এতটা সুরক্ষিত করে তোলে। তো ব্লক তো বোঝা গেল, কিন্তু এই ব্লকগুলো জুড়ে যে চেইনটা তৈরি হয়, সেটা কিভাবে এতটা নিরাপদ হয়? চলুন এবার সেটাই দেখি। এই পুরো প্রক্রিয়ার পেছনে যে শক্তিশালী টুলটা কাজ করে, তার নাম হল ক্রিপ্টোগ্রাফি। এটাকে বলতে পারেন এক ধরনের ডিজিটাল আঠা, যা ব্লকগুলোকে এমনভাবে একসঙ্গে জুড়ে দেয় যে চেনটা প্রায় ভাঙা অসম্ভব হয়ে পড়ে। প্রসেসটা কিন্তু ধাপে ধাপে এগোয়। দেখুন, প্রথমে ডেটার একটা নতুন ব্লক তৈরি হলো, এরপর ক্রিপ্টোগ্রাফি সেই ব্লকটাকে একদম সিল করে একটা ইউনিক আইডি দিয়ে দেয়, আর সবশেষে ওই নতুন ব্লকটা তার আগের ব্লকের সাথে জুড়ে গিয়ে একটা সুরক্ষিত চেইন তৈরি করে ফেলে। ম্যাস হয়ে গেল। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? এই যে এত কিছু হচ্ছে, এই পুরো সিস্টেমটা যে ঠিকঠাক আছে, সেটা ভেরিফাই বা যাচাই করছে কে? চলুন এই বিশ্বাসের সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা জেনে নিই। আর এখানেই আসল মজাটা। দেখুন, বলা হচ্ছে যে নেটওয়ার্কের সবাই কাজ এবং ডেটা যাচাই করতে পারে। এর মানে হল, কোনো একজন ব্যক্তি বা সংস্থা নয়, বরং নেটওয়ার্কে থাকা সবাই মিলেমিশে ডেটাগুলো চেক করে। এটা একটা টিম ওয়ার্কের মতো। পার্থক্যটা বুঝতে হলে একটা ব্যাংকের কথা ভাবুন। সেখানে ব্যাংক নিজেই সবকিছুর হিসাব রাখে, তাই না? ওটা হলো একটা সেন্ট্রালাইজড বা কেন্দ্রীভূত সিস্টেম। কিন্তু ক্রিপ্টোকারেন্সির মতো একটা ডিসেন্ট্রালাইজড বা কেন্দ্রীভূত সিস্টেমে কোনো একজন নয়, বরং নেটওয়ার্কের সবাই মিলেই সেই খাতাটা বা লেজারটা যাচাই করে। আর এর ফলাফলটা কি দাঁড়ায়? যখন কোনো একজন নয়, বরং সবাই মিলে একটা সিস্টেমকে চালায়, তখন কি হয়? চলুন এই সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা জেনে নেওয়া যাক। এই সিস্টেমের সবচেয়ে বড় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হলো, যেহেতু সবাই মিলেই সবকিছু যাচাই করছে, তাই এর কোনো কেন্দ্রীয় কর্তৃত্ব নেই। মানে কোনো একটা ব্যাংক বা কোনো কোম্পানি বা এমনকি কোনো সরকারও একা এর কন্ট্রোল নিতে পারে না। এটাই হলো আসল কথা। তাহলে পুরো বিষয়টা যদি আমরা এক কথায় সারসংক্ষেপ করি, কি দাঁড়ায়? প্রথমত, এটা ভীষণ সুরক্ষিত, কারণ ব্লকগুলো ক্রিপ্টোগ্রাফি দিয়ে শক্ত করে বাঁধা। দ্বিতীয়ত, এটা যাচাইকৃত, কারণ নেটওয়ার্কের সবাই মিলে ডেটাটা কনফার্ম করে। আর সবশেষে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এটা বিকেন্দ্রীভূত, মানে এর কোনো একজন মালিক বা কন্ট্রোলার নেই। যে কোনো বড় ব্যবসার সাফল্যের পেছনে কিন্তু একটা অদৃশ্য শক্তি কাজ করে, মানে এমন একটা অংশ যা হয়তো আমাদের চোখে পড়ে না, কিন্তু সেটার ওপরেই দাঁড়িয়ে থাকে পুরো প্রতিষ্ঠানটা। নেক্সোরার নতুন ব্যাক অফিস পারফরম্যান্স র্যাঙ্ক রিপোর্টটা ঠিক সেই অদৃশ্য শক্তিকেই আমাদের সামনে নিয়ে এসেছে। চলুন এই বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে দেখি কিভাবে এই রিপোর্টটা কাজে লাগিয়ে বিশ্বমানের অপারেশনাল দক্ষতার গোপন রহস্যগুলো বের করে আনা যায়। তো প্রথম প্রশ্নটাই হলো, এই ব্যাক অফিস জিনিসটা আখের এত গুরুত্বপূর্ণ কেন? আচ্ছা ভাবুন তো, একটা গাড়ির ইঞ্জিন তো বাইরে থেকে দেখা যায় না, তাই না? কিন্তু ওই ইঞ্জিনটাই তো পুরো গাড়িটাকে চালায়। ব্যাক অফিস হলো একটা ব্যবসার ঠিক সেই রকম এক অদৃশ্য কিন্তু প্রচণ্ড শক্তিশালী ইঞ্জিন। যদি একটা প্রশ্ন করা হয় যে একটা ব্যবসার সবচেয়ে শক্তিশালী অথচ প্রায় অদৃশ্য অংশ কোনটা, উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো।
সেটা হলো এর ব্যাক অফিস। এটাকে অনেকেই শুধু খরচের একটা খাত হিসেবে দেখে, যেটা আসলে একটা বিরাট বড় ভুল। কারণ এই ব্যাক অফিসই হতে পারে আজকের এই কঠিন প্রতিযোগিতার বাজারে এগিয়ে থাকার মূল চাবিকাঠি। তাহলে এই ব্যাক অফিস আসলে কি? ব্যাপারটা অনেকটা আমাদের শরীরের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মতো। একটা ব্যবসাকে মসৃণভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যত প্রশাসনিক আর সাপোর্টের কাজ আছে তার সবকিছুই কিন্তু এখান থেকেই নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, একটা অদক্ষ ব্যাক অফিসের কারণে ঠিক কতটা ক্ষতি হতে পারে? নেক্সুরার গবেষণা বলছে একটা অদক্ষ ব্যাক অফিস কোনো প্রতিষ্ঠানের মোট অপারেটিং খরচের প্রায় ৪৫% পর্যন্ত খেয়ে নিতে পারে। ভাবা যায়? এটা কিন্তু শুধু টাকা নষ্ট হওয়া না, এটা সাফল্যের পথে একটা বিশাল বড় পাথর। তো সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু এই ব্যাক অফিসে পারফরম্যান্স মাপার উপায় কি? এখানেই নেক্সোরার র্যাঙ্কিংয়ের আসল খেলাটা শুরু হয়। চলুন এবার একটু কাছ থেকে দেখে নিই ঠিক কোন পদ্ধতির উপর ভিত্তি করে এই গুরুত্বপূর্ণ র্যাঙ্কিংটা তৈরি করা হয়েছে। দেখুন, এই র্যাঙ্কিং কিন্তু কোনো আন্দাজের ওপর ভিত্তি করে বানানো না। এর পেছনে একটা সলিড ডেটা নির্ভর প্রক্রিয়া আছে। প্রথমে পারফরম্যান্স মাপার জন্য মূল সূচকগুলো বা ইন্ডিকেটরগুলো ঠিক করা হয়। এরপর সারা বিশ্ব থেকে ডেটা জোগাড় করে একটা বিশেষ অ্যালগোরিদম দিয়ে স্কোরিং করা হয়। আর সবশেষে যারা সবচেয়ে ভালো পারফর্ম করে তাদের র্যাঙ্ক আর স্বীকৃতি দেওয়া হয়। নেক্সোরা ঠিক কি জিনিস দেখে? এখানে শুধু প্রত্যেকটা লেনদেনের খরচ বা অটোমেশন কতটুকু হলো সেটাই দেখা হয় না, ডেটা কতটা নিখুঁত, এমনকি কর্মীরা কতটা সন্তুষ্ট, এই ধরনের সূক্ষ্ম বিষয়গুলোকেও সমান গুরুত্ব দেওয়া হয়। এটাই প্রমাণ করে যে এই বিশ্লেষণটা কতটা গভীর আর বিস্তারিত। বেশ, অনেক তো ভূমিকা হলো, এবার চলুন আসল জায়গায় আসা যাক। দেখা যাক কোন কোম্পানিগুলো তাদের এই অদৃশ্য ইঞ্জিনকে একেবারে নিখুঁতভাবে চালিয়ে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। তালিকায় ৩ নম্বরে আছে ইনোভেট সলিউশনস। তাদের সাফল্যের মূল কারণটা হলো কর্মী-কেন্দ্রিক প্রসেস ডিজাইন। মানে তারা এমন সিস্টেম বানিয়েছে যা তাদের কর্মীদের কাজকে অনেক সহজ করে দেয়, আর ফলাফল কর্মীদের দক্ষতা আর সন্তুষ্টি দুটোই বেড়েছে। আর দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্ট্রিমলাইন কর্পোরেশন। তাদের সবচেয়ে বড় শক্তি হল ডেটা ইন্টিগ্রেশন। তারা তাদের সেলস, মার্কেটিং, ফিন্যান্স এই সব আলাদা আলাদা বিভাগের ডেটাকে এমনভাবে একসুতোয় গেঁথেছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা অনেক বেশি দ্রুত আর নির্ভুল হয়ে গেছে। এবং ২০২৫ সালের ব্যাক অফিস পারফরম্যান্সের ১ নম্বর চ্যাম্পিয়ন হল অ্যাকুইটি ইনকর্পোরেটেড। তারা দেখিয়ে দিয়েছে যে প্রযুক্তি আর কৌশলের যদি সঠিক মেলবন্ধন ঘটানো যায় তাহলে একটা ব্যাক অফিস শুধু দক্ষই হয় না, বরং একটা কৌশলগত সম্পদে পরিণত হতে পারে। এই টেবিলে সেরা ৫ পারফর্মারের একটা পুরো ছবি দেখা যাচ্ছে। একটা জিনিস খেয়াল করুন, তাদের স্কোরের মধ্যে পার্থক্য কিন্তু খুব সামান্য। মানে প্রতিযোগিতাটা কি সাংঘাতিক। প্রত্যেকেরই আবার নিজস্ব একটা শক্তির জায়গা আছে। যেমন অ্যাকিউটির প্রেডিক্টিভ অটোমেশন, যা ভবিষ্যতের সমস্যা আগেই ধরে ফেলে, সমাধান করে দেয়, কিংবা ফিউশনের রিয়েল টাইম অ্যানালিটিক্স। এখন সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নটা হলো, এই সেরা পারফর্মাররা এমন কি করে যা অন্যরা পারে না? চলুন এবার তাদের সাফল্যের পেছনের আসল রহস্যগুলো খুঁজে বের করা যাক। এর উত্তরটা নেক্সোরার প্রধান বিশ্লেষক ড. অন্যাস শর্মার একটা কথায় খুব সুন্দরভাবে বলা আছে। তিনি বলছেন, যারা লিডার তারা শুধু ভালো প্রযুক্তি ব্যবহার করেই থেমে থাকে না, তারা ক্রমাগত নিজেদের অপারেশনকে আরও উন্নত করার একটা সংস্কৃতি তৈরি করে। ব্যাপারটা শুধু যন্ত্রপাতির না, এটা একটা মানসিকতার বিষয়। চলুন একটা সাধারণ কোম্পানির ভেতরের অবস্থাটা একটু দেখি। তাদের টেকনোলজির প্রায় ৪০% হল পুরানো দিনের সিস্টেম, আর ৩৫% হল এমন সব অ্যাপ যেগুলো একে অপরের সাথে ঠিকভাবে কথাই বলতে পারে না। ফলে এখানে অটোমেশন বা ইন্টিগ্রেশনের সুযোগ খুবই কম। আর ঠিক এর উল্টো ছবিটা দেখা যায় টপ পারফর্মারদের ক্ষেত্রে। দেখুন, তাদের প্রযুক্তির ৫০%ই ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম, আর ৩০% হল এআই ও অটোমেশন। পুরনো সিস্টেম মাত্র ৫%। পার্থক্যটা তো একেবারে পরিষ্কার, তাই না? এই স্লাইডটা মানসিকতার পার্থক্যটাকে দারুণভাবে তুলে ধরেছে। একদিকে পুরনো দিনের মানসিকতা, যা ব্যাক অফিসকে কেবল একটা খরচের জায়গা হিসেবে দেখে আর যে কোনো পরিবর্তনে বাধা দেয়। অন্যদিকে সেরাদের মানসিকতা, যা ব্যাক অফিসকে একটা ভ্যালু ড্রাইভার বা চালিকা শক্তি হিসেবে দেখে এবং অটোমেশন ও ইন্টিগ্রেশনকে দুহাত বাড়িয়ে গ্রহণ করে। আচ্ছা,
এতক্ষণ তো অনেক বিশ্লেষণ হলো। এখন কথা হলো এই জ্ঞানটা আমরা নিজেদের প্রতিষ্ঠানে কাজে লাগাবো কিভাবে। চলুন এবার উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য একটা ক্লিয়ার প্লেবুক দেখে নেওয়া যাক। শুরুটা কিন্তু খুব কঠিন কিছু না। নিজেদের কয়েকটা জরুরি প্রশ্ন করলেই কিন্তু পথের দিশা পাওয়া যাবে। এই প্রশ্নগুলোই হবে পরিবর্তনের দিকে প্রথম পদক্ষেপ। তাহলে সেই প্রশ্নগুলো কি কি? প্রথমত, আমাদের অপারেশনের সবচেয়ে বড় বাধাগুলো ঠিক কোথায়? দ্বিতীয়ত, ডেটা আর সিস্টেমগুলোকে কিভাবে আরও ভালোভাবে এক করা যায়? তৃতীয়ত, আমরা কি আমাদের টিমকে অটোমেশনের মাধ্যমে যথেষ্ট শক্তিশালী করছি? আর সবশেষে, এই কোয়ার্টারে এমন কোনো একটা ছোট প্রক্রিয়া আছে যা আমরা উন্নত করতে পারি? শেষ করার আগে শুধু একটাই প্রশ্ন ভাবার জন্য রেখে যেতে চাই। যে কোনো প্রতিষ্ঠানের ব্যাক অফিসটা কি একটা নোঙরের মতো যা প্রতিষ্ঠানকে পেছনে টেনে ধরে, নাকি এটা একটা শক্তিশালী ইঞ্জিন যা তাকে আরও দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যায়? এই উত্তরটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের সাফল্যের আসল দিক নির্দেশনা। নেক্সোরা নেটওয়ার্কের একদম ভেতরে আপনাকে স্বাগত। আজ আমরা নেক্সোরার সেই মূল জিনিসটা নিয়ে কথা বলবো যা পুরো সিস্টেমকে একসাথে ধরে রেখেছে, আর সেটা হলো নেক্সোরা নোড রেজিস্ট্রি। শুনতে হয়তো কঠিন লাগছে, কিন্তু আসলে এটা শুধু একটা তালিকা না, এটা হলো পুরো নেটওয়ার্কের নিরাপত্তা আর বিশ্বাসের আসল ভিত্তি। চলুন আজের রহস্যটা খোলা যাক। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে এই ধরনের নেটওয়ার্কগুলোর আসল চ্যালেঞ্জটা কোথায়। এরপর দেখব নেক্সোরা নোড রেজিস্ট্রি কিভাবে সেই সমস্যার সমাধান করছে। তারপর আমরা জানব কিভাবে একজন নোড অপারেটর হওয়া যায়, এর সাথে কি লাভ বা নিয়মকানুন জড়িত, আর সবশেষে কেন এই রেজিস্ট্রি পুরো ইকোসিস্টেমের জন্য এতটা জরুরি। চলুন শুরু করা যাক। যে কোনো বিকেন্দ্রীভূত সিস্টেমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? কোনো বস বা কেন্দ্রীয় কর্তৃত্ব ছাড়াই বিশ্বাস, নিরাপত্তা আর পারফরমেন্স ঠিক রাখা। ব্যাপারটা অনেকটা এরকম, কোনো রাজা বা শাসক ছাড়াই একটা রাজ্যে কিভাবে শৃঙ্খলা আনা সম্ভব? বেশ কঠিন একটা প্রশ্ন, তাই না? প্রশ্নটা খুবই সহজ শোনালেও এর উত্তর কিন্তু বেশ গভীর। ভাবুন তো, যখন কোনো একজন নিয়ন্ত্রক নেই, তখন একটা নেটওয়ার্ক কিভাবে ঠিক করে যে কাকে বিশ্বাস করা যায় আর কাকে করা যায় না? কিভাবে এটা নিজেকে হ্যাকারদের হাত থেকে বাঁচায়? নেক্সোরার মতো প্রযুক্তিগুলো ঠিক এই মৌলিক সমস্যাগুলোরই সমাধান করার চেষ্টা করে। দেখুন, নিয়ন্ত্রণের দুটো প্রধান মডেল আছে। একদিকে হলো সেন্ট্রালাইজড বা কেন্দ্রীভূত কন্ট্রোল, যেখানে সব ক্ষমতা একজনের হাতে। হ্যাঁ, এটা খুব দ্রুত কাজ করে, কিন্তু ওই একজন যদি কোনো ভুল করে বা সিস্টেমটা যদি ফেল করে, তাহলে পুরো সিস্টেমটাই ধসে পড়ে। অন্যদিকে আছে সম্পূর্ণ বিকেন্দ্রীভূত অবস্থা, যেখানে কোনো নিয়মই নেই, পুরোটাই বিশৃঙ্খলা। এটা হয়তো সহজে ভেঙে পড়ে না, কিন্তু প্রায়ই এটা খুব অবিশ্বাস্য আর ইনসিকিউর, মানে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। নেক্সোরা ঠিক এই দুই চরম অবস্থার মাঝখানে একটা দারুণ সমাধান বের করেছে। আর এখানেই আসছে আমাদের আজকের হিরো, নেক্সোরা নোড রেজিস্ট্রি। ওই যে উভয় সংকটের কথা বললাম, এটা হলো তারই একটা চমৎকার সমাধান। এই রেজিস্ট্রিটাই হলো সেই মূল সিস্টেম যা নেটওয়ার্কের সততা আর বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে। যদি একদম সহজ ভাষায় বলি, নোড রেজিস্ট্রি হলো নেটওয়ার্কের জন্য একটা ডিজিটাল পরিচয়পত্রের মতো। এটা একটা পাবলিক লিস্ট, মানে যে কেউ দেখতে পারে, আর সেখানে শুধু তাদেরই নাম থাকে যারা নেটওয়ার্কের প্রতি নিজেদের যোগ্যতা আর দায়বদ্ধতা প্রমাণ করেছে। আসল কথাটা হলো, রেজিস্ট্রি কিন্তু শুধু একটা নামের তালিকা না, এটা একটা কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম। এর প্রধান কাজই হলো এটা নিশ্চিত করা যে নেটওয়ার্কটা শুধু তারাই চালাচ্ছে যারা আসলেই যোগ্য এবং নেটওয়ার্কের ভালো চায়, আর এটাই পুরো নেটওয়ার্কের ভরসার ভিত্তি তৈরি করে। আচ্ছা, তো থিওরি তো অনেক হলো, এখন চলুন একটু প্র্যাকটিক্যাল দিকে যাই। কিভাবে কেউ এই বিশ্বস্ত অপারেটরদের একজন হতে পারে আর নেটওয়ার্ক চালানোর মতো গুরুত্বপূর্ণ একটা কাজে অংশ নিতে পারে? একজন নোড অপারেটর হলেন বলতে পারেন নেটওয়ার্কের একজন সক্রিয় কর্মী বা রক্ষক। তারাই সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা নিজেদের কম্পিউটার আর সফটওয়্যার ব্যবহার করে নেটওয়ার্কের সব লেনদেন যাচাই করে এবং এর অখণ্ডতা রক্ষা করে। এক কথায়, তারাই নেটওয়ার্কটাকে জীবন্ত রাখে। নোড অপারেটর হওয়ার প্রক্রিয়াটা বেশ সোজাসাপটা, মাত্র 3টে ধাপে। প্রথমত, আপনার কম্পিউটার আর ইন্টারনেট কানেকশনকে নেটওয়ার্কের কিছু নির্দিষ্ট টেকনিক্যাল রিকোয়ারমেন্টস পূরণ করতে হবে।
দ্বিতীয়ত আপনাকে কিছু এনএক্সআর টোকেন স্টেক করতে হবে। এটা অনেকটা একটা সিকিউরিটি ডিপোজিটের মতো কাজ করে। আর সবশেষে একটা অন-চেইন ট্রানজ্যাকশন করতে হবে, মানে ব্লকচেনে একটা রেকর্ড জমা দিতে হবে যার মাধ্যমে আপনার নোটটা অফিসিয়ালি রেজিস্ট্রিতে যুক্ত হয়ে যাবে। চলুন এবার সবচেয়ে মজার অংশটা নিয়ে কথা বলা যাক, অর্থনীতি। কিভাবে এই পুরো সিস্টেমটা অপারেটরদের এমনভাবে উৎসাহিত করে যাতে তারা নেটওয়ার্কের ভালোর জন্য কাজ করতে বাধ্য হয়। নোড অপারেটর হতে গেলে কমপক্ষে 25,000 এনএক্সআর টোকেন স্টেক করতে হয়। এটাকে শুধু একটা সংখ্যা হিসেবে দেখলে হবে না, এটা হলো স্কিন ইন দ্য গেমের প্রমাণ। মানে অপারেটর দেখাচ্ছে যে তার নিজের অর্থ এখানে জড়িত, তাই সে নেটওয়ার্কের ক্ষতি চাইবে না। আর এই দায়বদ্ধতার বিনিময়ে কিন্তু পুরস্কারও আছে। যারা নিয়ম মেনে ভালোভাবে নোট চালান তারা বছরে প্রায় 8% পর্যন্ত রিটার্ন পেতে পারেন। তার মানে ভালো কাজ করলে এখানে সরাসরি আর্থিক লাভও হয়। নেক্সোরা কোর টিমের এই কথাটা আমার দারুণ লাগে। তারা বলছে সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সৎ থাকাই সবচেয়ে লাভজনক হয়। মানে এখানে অসৎ উপায়ে লাভ করার চেয়ে সৎ থেকে কাজ করলে লাভ বেশি। এটাই পুরো সিস্টেমের মূল দর্শন। এই টেবিলটা দেখুন, ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে কাজ আর তার পরিণামের সরাসরি সম্পর্ক দেখানো হয়েছে। যারা 99.5% বেশি সময় নোট চালু রাখেন তারা পুরো পুরস্কার পান, আর তাতে নেটওয়ার্কটাও নির্ভরযোগ্য থাকে। কিন্তু যাদের আপটাইম কমে যায় তাদের স্টেক থেকে অল্প কিছু অংশ কেটে নেওয়া হয়, এটাকে বলে স্ল্যাশিং। আর যারা জেনে বুঝে খারাপ কাজ করে তাদের স্টেক থেকে বড় একটা অংশ কেটে নেওয়া হয়, এমনকি তাদের রেজিস্ট্রি থেকে বেরও করে দেওয়া হয়। এতে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়ে। তো এই যে স্ল্যাশিং শব্দটা আমরা শুনলাম, এর মানে কি? এটা আসলে একটা অটোমেটেড বা স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থা। যখনই কোনো অপারেটর নেটওয়ার্কের নিয়ম ভাঙে, যেমন ঠিকমতো কাজ করে না বা কোনো ক্ষতিকর কাজ করে, তখন সিস্টেম নিজে থেকেই তার স্টেক করা টোকেন থেকে একটা অংশ কেটে নেয়। এটা নিয়ম মেনে চলার জন্য একটা শক্তিশালী অর্থনৈতিক চাপ তৈরি করে। এতক্ষণ তো আমরা এর টেকনিক্যাল আর অর্থনৈতিক দিকগুলো নিয়ে কথা বললাম। এখন চলুন সবগুলোকে একসাথে করে দেখি কেন এই রেজিস্ট্রি পুরো নেক্সোরা ইকোসিস্টেমের জন্য এতটা গুরুত্বপূর্ণ। নোড রেজিস্ট্রির সুবিধাগুলো কিন্তু অনেক। প্রথমত, এটা নিরাপত্তা বাড়ায়, কারণ শুধু দায়বদ্ধ লোকেরাই নেটওয়ার্ক চালাতে পারে। দ্বিতীয়ত, এটা নেটওয়ার্ককে নির্ভরযোগ্য করে তোলে। তৃতীয়ত, এটা সত্যিকারের বিকেন্দ্রীকরণকে সম্ভব করে, কারণ এখানে যে কেউ যোগ্যতা পূরণ করে অংশ নিতে পারে, কোনো বসের পারমিশন লাগে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটা অপারেটরদের ব্যক্তিগত লাভের সাথে নেটওয়ার্কের ভালোকে এক সুতোয় বেঁধে দেয়। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, একটা নেটওয়ার্কের সুস্থতার 60% নির্ভর করে নোডের পারফরম্যান্সের ওপর, আর 30% নির্ভর করে নিরাপত্তার ওপর, মানে মোট 90%। আর এই দুটো জিনিসই সরাসরি নোড রেজিস্ট্রির নিয়ন্ত্রণ করে। সুতরাং বুঝতেই পারছেন এর গুরুত্ব কতটা। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা দেখলাম যে নোড রেজিস্ট্রি হল নেক্সোরা নেটওয়ার্কের একটা মজবুত ভিত্তি। যদি একটা বিল্ডিংয়ের ভিত্তি এত শক্তিশালী হয়, তাহলে একবার ভাবুন তো এর ওপর কমিউনিটি মিলে ভবিষ্যতে কি অসাধারণ সব জিনিস তৈরি করতে পারে। সম্ভাবনাগুলো কিন্তু সত্যি অফুরন্ত। যে কোনো বড় কোম্পানির আসল শক্তিটা কিন্তু লুকিয়ে থাকে তার ইঞ্জিনে, মানে তার ব্যাক অফিস অপারেশনে। তো আজ আমরা নেক্সোরার সেই ইঞ্জিন রুমের ভেতরেই একটু উকি দেব। আর এটা কিন্তু কোনো সাধারণ আপডেটের গল্প নয়। এটা এমন এক ব্লুপ্রিন্ট যা পুরো ইন্ডাস্ট্রির জন্যই কর্মদক্ষতার এক নতুন সংজ্ঞা তৈরি করতে পারে। চলুন এর গভীরে যাওয়া যাক। সত্যি বলতে আমাদের এই আলোচনাটা শুরু করার জন্য এর চেয়ে শক্তিশালী একটা লাইন আর হতেই পারে না। নেক্সোরার নিজস্ব ব্লুপ্রিন্ট থেকেই এই লাইনটা নেওয়া। আর এটা থেকেই পরিষ্কার বোঝা যায় তাদের লক্ষ্যটা শুধু কোনো সমস্যা সমাধান করা ছিল না, বরং ভবিষ্যতের জন্য একটা সম্পূর্ণ নতুন ভিত্তি তৈরি করা ছিল। এটা ছিল মেরামতের বদলে পুরো জিনিসটাকেই নতুন করে গড়ার একটা সাহসী সিদ্ধান্ত। প্রশ্নটা কিন্তু খুবই সহজ, তাই না? যখন কোনো সিস্টেমের একেবারে গোড়াতেই সমস্যা থাকে, তখন ওপর থেকে প্রলেপ দিয়ে তো আর লাভ হয় না। নেক্সোরা ঠিক এই সমস্যাটারই মুখোমুখি হচ্ছিল। তাদের পুরনো সিস্টেমগুলো কোম্পানির স্পিডের সাথে একদমই তাল মেলাতে পারছিল না, আর এর উত্তর কোনো সাধারণ আপডেটে ছিল না। আচ্ছা, প্রত্যেকটা ভালো গল্পেরই তো একজন ভিলেন থাকে, তাই না? আমাদের এই গল্পের ভিলেন হচ্ছে অদক্ষতা। নেক্সোরার আগের ব্যাক অফিস সিস্টেমগুলো কোম্পানি চলার পথে একটা অদৃশ্য কিন্তু খুবই শক্তিশালী বাধা, মানে একটা বটেল নেক তৈরি করে ফেলেছিল, যা তাদের গতিকে দিনের পর দিন শুষে নিচ্ছিল। এই স্লাইডটা
ওই অদৃশ্য বাধার আসল চেহারাটা আমাদের সামনে পরিষ্কার করে দেয়। দেখুন, ডেটাগুলো ছিল আলাদা আলাদা কুঠুরিতে বন্দী, মানে কোনো পূর্ণাঙ্গ চিত্র পাওয়া প্রায় অসম্ভব ছিল। বেশিরভাগ কাজ হাতে হাতে করতে হতো, ফলে সময় আর টাকা দুটোই নষ্ট হচ্ছিল, আর ভুলের পরিমাণও ছিল মারাত্মক। আর সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল, এই সিস্টেম নিয়ে বড় স্বপ্ন দেখা বা ব্যবসাকে পরের ধাপে নিয়ে যাওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এই যে স্লাইডটা, এটা আসলে শুধু দুটো পদ্ধতির তুলনা না, এটা যেন দুটো ভিন্ন যুগের ছবি। একদিকে দেখুন ম্যানুয়াল, বিচ্ছিন্ন, আর কোনো সমস্যা হলে তারপর ব্যবস্থা নেওয়ার একটা জগৎ, আর অন্যদিকে সবকিছু স্বয়ংক্রিয়, একীভূত আর ডেটার উপর ভিত্তি করে আগেই সিদ্ধান্ত নেওয়ার একটা নতুন দিগন্ত। এটা শুধু কাজের পদ্ধতির পরিবর্তন নয়, এটা কোম্পানির চিন্তাভাবনার একটা আমূল বিপ্লব। তো অনেক তো সমস্যার কথা হলো, এবার আসা যাক সেই সমাধানের দিকে, যা এই সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য জন্ম নিয়েছে নেক্সো ব্লুপ্রিন্ট। এটা কিন্তু শুধু একটা সফটওয়্যার নয়, এটা ব্যবসার জন্য একটা সম্পূর্ণ নতুন অপারেটিং সিস্টেমের মতো। আচ্ছা, সহজ ভাষায় বললে এই নেক্সোরা ব্যাক অফিস সিস্টেমটা আসলে কি? এটা হলো এমন একটা সেন্ট্রাল প্ল্যাটফর্ম যা সব ডেটাকে এক জায়গায় নিয়ে আসে, মানুষের বোরিং বা রিপিটেটিভ কাজগুলো মেশিনকে দিয়ে দেয়, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে শুধু তথ্য নয়, সিদ্ধান্ত নেওয়ার মতো জ্ঞান তৈরি করে। এর মূল ভিত্তি হল তিনটে জিনিস: গতি, নির্ভুলতা আর স্কেলেবিলিটি। যে কোনো শক্তিশালী সিস্টেমের পেছনে কিন্তু কিছু মূল নীতি কাজ করে। এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এরকম 4টে নীতির উপর। 1 নম্বর, যা কিছু অটোমেটিক করা সম্ভব সেটা করা হবে। 2 নম্বর, তথ্যের হাজারটা আলাদা সোর্স বন্ধ করে একটা মাত্র নির্ভরযোগ্য উৎস বা সিঙ্গল সোর্স অফ ট্রুথ তৈরি করা। 3 নম্বর, অনুমানের ওপর নয়, এআই এর বিশ্লেষণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া। আর সবশেষে, এটাকে এমনভাবে তৈরি করা যা কোম্পানির গ্রোথের সাথে সাথে নিজেই বড় হতে পারে। আর সত্যি বলতে, আজকের ডিজিটাল যুগে টিকে থাকতে হলে এই 4টা জিনিসই কিন্তু আসল মন্ত্র। তো চলুন এবার এই নতুন ইঞ্জিনের হুডটা একটু খুলে দেখি, ভেতরে আসলে কি আছে। পুরো সিস্টেমটা মূলত 3টে শক্তিশালী স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে, যারা একসাথে একটা পারফেক্ট অর্কেস্ট্রার মতো কাজ করে। এই 3টে ধাপ পুরো ইনফরমেশন ফ্লোটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। প্রথমে ওরিয়ন ডেটা হাব কোম্পানির সমস্ত তথ্যকে এক জায়গায় জোগাড় করে, ঠিক যেন একটা বিশাল সেন্ট্রাল লাইব্রেরি। এরপর কোয়ান্টাম লিপ ইঞ্জিন সেই তথ্যকে অবিশ্বাস্য গতিতে প্রসেস করে, ভাবুন তো, যেন এক সুপারফাস্ট কোরিয়ার সার্ভিস। আর সবশেষে অ্যাথিনা এআই সেই প্রসেস করা তথ্যকে বিশ্লেষণ করে মূল্যবান ইনসাইট বের করে আনে, ঠিক একজন অভিজ্ঞ আর বুদ্ধিমান অ্যানালিস্টের মতো। তো এই ওরিয়নের সবচেয়ে বড় কাজটা কি? কাজটা হলো ডেটা সাইলো ভেঙে ফেলা। এর মানে হলো ফিন্যান্স, সেলস বা মার্কেটিংয়ের ডেটা আর আলাদা আলাদা দ্বীপে আটকে থাকবে না, সবকিছু চলে আসবে এক জায়গায়, যা একটা সম্পূর্ণ চিত্র দেখতে সাহায্য করে। আর কোয়ান্টাম লিপ ইঞ্জিনকে বলা যেতে পারে এই পুরো সিস্টেমের হার্টবিট বা হৃৎপিণ্ড। এর কাজই হলো গতি তৈরি করা। যে কাজটা আগে করতে ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনও লেগে যেত, সেটা এখন হচ্ছে রিয়েল টাইমে, মানে বলতে গেলে মুহূর্তের মধ্যে। আর সব শেষে অ্যাথেনা, এটা হলো গিয়ে সিস্টেমটার ব্রেন। এটা শুধু ডেটা দেখায় না, ডেটার পেছনের গল্পটা বলে। এটা প্যাটার্ন খুঁজে বের করে, ভবিষ্যতের ট্রেন্ড কি হতে পারে তা অনুমান করে, যা একটা কোম্পানিকে সব সময় এক ধাপ এগিয়ে রাখে। এটাই আসলে ডেটাকে জ্ঞানে বদলে ফেলার আসল চাবিকাঠি। আচ্ছা, যে কোনো বড় পরিবর্তনের আসল পরীক্ষাটা তো হয় তার রেজাল্টে, তাই না? দিনের শেষে থিওরি না, সংখ্যাই কথা বলে। চলুন দেখি নেক্সোরা ব্লুপ্রিন্ট বাস্তবে কি অর্জন করতে পেরেছে। প্রথমেই দেখুন গতি। নতুন সিস্টেমটা আসার পর যে কোনো কাজ শেষ করতে আগের চেয়ে 30% কম সময় লাগছে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা হলো বাজারে দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা। আর শুধু যে গতি বেড়েছে তাই নয়, সে গতির সাথে এসেছে প্রায় 100% নির্ভুলতা। ম্যানুয়াল ভুলের কোনো জায়গাই এখানে নেই। ডেটা প্রসেসিংয়ের অ্যাকুরেসি এখন 99.9%, যার নির্ভরযোগ্যতার একটা নতুন স্ট্যান্ডার্ড তৈরি করেছে। কিন্তু এসব সংখ্যার চেয়েও বড় একটা অর্জন আছে, আর সেটা হলো স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। সমস্ত ডেটা এক জায়গায় আসার ফলে কোম্পানি এখন প্রত্যেক গ্রাহককে একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখতে পায়। এটা শুধু ভালো সার্ভিস দিতেই সাহায্য করে না, বরং গ্রাহকের ভবিষ্যৎ চাহিদা অনুমান করে তার জন্য পার্সোনালাইজড অভিজ্ঞতা তৈরি করারও সুযোগ করে দেয়। আর এই স্লাইডটা এটা ওই 30% উন্নতির গল্পটাকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আগে যেখানে একটা কাজ করতে 8 ঘন্টা, মানে প্রায় পুরো একটা অফিস ডে লেগে যেত, এখন সেটাই হয়ে যাচ্ছে 5.5 ঘন্টারও কম সময়। এই চারটাই বলে দেয় দক্ষতা ঠিক কতটা বেড়েছে।
তো এই যে এত দারুণ একটা ব্লুপ্রিন্ট, এটা কিন্তু শুধু কাগজের প্ল্যান হয়ে বসে নেই, এটা এখন বাস্তবে রূপ নিচ্ছে। চলুন এর ফাইনাল স্টেজটা দেখে নেই, যেখানে পরিকল্পনাটা বাস্তবায়নে পরিণত হচ্ছে। এখানে দেখুন, ওদের একটা একদম পরিষ্কার রোডম্যাপ আছে। এই ধাপে ধাপে কাজ করার প্ল্যানটা প্রমাণ করে যে নেক্সোরা শুধু স্বপ্ন দেখছে না, তারা ঝুঁকি কমিয়ে একটা টেকসই পরিবর্তনের পথে হাঁটছে। 2027 সালের মাঝামাঝি সময়ের মধ্যেই এই নতুন ইঞ্জিনটা পুরোপুরি চালু হয়ে যাবে। ব্লুপ্রিন্টের একদম শেষে এই লাইনটা আছে, আর এটাই হয়তো পুরো বিষয়টার সারমর্ম। এই সিস্টেমটা তৈরি করা নেক্সোরার যাত্রা শেষ নয়, বরং এটা তাদের জন্য একটা নতুন স্টার্টিং লাইন। অপারেশনাল দক্ষতা অর্জন করাটা আসল লক্ষ্য নয়, এটা হলো ভবিষ্যতের ইনোভেশনের জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করা। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম মূল প্রশ্ন। যখন একটা কোম্পানি তার ভেতরের ইঞ্জিনকে এতটাই শক্তিশালী আর দক্ষ করে তোলে যে তাকে আর পেছনে তাকাতে হয় না, তখন সে তার সমস্ত শক্তি আর মনোযোগ দিয়ে সামনের দিকে তাকাতে পারে। তখন প্রশ্নটা আর কিভাবে টিকে থাকবো থাকে না, প্রশ্নটা হয়ে যায় এরপর নতুন কি করা যায়। আর এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে। আচ্ছা, আমরা যখন আমাদের জমানো টাকা কোথাও ইনভেস্ট করি, তখন পর্দার আড়ালে আসলে কি হয় সেটা নিয়ে কি কখনো ভেবেছি? এই যে বিলিয়ন বিলিয়ন ডলারের লেনদেন, এগুলো কিভাবে সামলানো হয়? আজ আমরা এই জটিল জগতের একটু গভীরে যাব আর দেখব কিভাবে টেকনোলজি সব কিছু পাল্টে দিচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে, এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট বা সম্পদ ব্যবস্থাপনা, এর আসল ঝুঁটিটা ঠিক কোথায়? বাজারের ওঠানামায়, নাকি অন্য কোথাও লুকিয়ে আছে? উত্তরটা শুনলে কিন্তু অনেকেই অবাক হতে পারেন। আসল ঝুঁকিটা শেয়ারবাজারের অস্থিরতায় নয়, বরং এমন একটা জায়গায় আছে যা সাধারণত আমাদের চোখে পড়ে না। সেটা হলো কোম্পানির ব্যাক অফিস। যেখানে প্রতিদিন হাজারো ছোট ছোট অপারেশনাল কাজ হয়, সেখানেই কিন্তু লুকিয়ে আছে আসল চ্যালেঞ্জ। তাহলে চলুন এই ব্যাক অফিস বটলনেক, মানে কার্যক্রমের এই জটটা আসলে কী, সেটা একটু কাছ থেকে দেখা যাক। এই ব্যাক অফিস অপারেশনকে বলা যেতে পারে একটা ইনভেস্টমেন্ট ফার্মের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, বা বলতে পারেন স্নায়ুতন্ত্রের মতো। ভাবুন তো, এটা হলো গাড়ির সেই ইঞ্জিনটা যেটা যাত্রীরা দেখতে পায় না, কিন্তু গাড়িটা চলেই এটার ওপর ভর করে। ট্রেড সেটেলমেন্ট মানে লেনদেন ফাইনাল করা, সব নিয়মকানুন ঠিকঠাক মেনে চলা আর রিপোর্টিংয়ের মতো সব জটিল কাজ এখানেই হয়। এর উপরেই কিন্তু পুরো আর্থিক ব্যবস্থাটা দাঁড়িয়ে থাকে। একবার ভাবুন তো, এই সব জটিল আর গুরুত্বপূর্ণ কাজগুলো যদি সে পুরনো পদ্ধতিতে, মানে হাতে কলমে করা হয়, কি হবে তাহলে? পুরোটাই একটা বিশৃঙ্খল অবস্থা। ডেটা মেলাতে ঘণ্টার পর ঘণ্টা চলে যায়, নিয়ম ভাঙার একটা ঝুঁকি সবসময়ই থাকে, রিপোর্ট আসতে দেরি হয়, আর সবচেয়ে বড় কথা, মানুষ কাজ করলে তো ভুল হবেই। পার্থক্যটা বলতে পারেন একেবারে দিন আর রাতের মতো। আগে যেখানে গাদা গাদা আলাদা স্প্রেডশিটের জট লেগে থাকত, এখন সেখানে সব কিছু চলে এসেছে একটা সেন্ট্রালাইজড ড্যাশবোর্ডে। যেখানে আগে সমস্যা হওয়ার পর সেটা সমাধানের জন্য দৌড়াদৌড়ি করতে হতো, সেখানে এখন ঝুঁকিগুলো আগে থেকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যায়। আর ঠিক এই সমস্যাগুলোর সমাধান করতে বাজারে এসেছে অ্যাসেটিয়া প্ল্যাটফর্ম। এটাই সেই প্রযুক্তিগত সলিউশন যা ব্যাক অফিসের এই জট পাকানো অবস্থাকে একটা গোছানো, সুশৃঙ্খল পদ্ধতিতে বদলে দেয়। অ্যাসেটিয়ার মূল আইডিয়াটা খুবই সহজ, কিন্তু খুবই পাওয়ারফুল। পুরো ব্যবসার জন্য একটাই প্ল্যাটফর্ম। এই একটা বাক্যই কিন্তু এর ক্ষমতাটা বুঝিয়ে দেয়। মানে অ্যাসেটিয়া নিশ্চিত করে যে প্রতিষ্ঠানের সবাই যেন একই ডেটা নিয়ে কাজ করে, এতে তথ্যের কোনো গরমিল বা ভুল বোঝাবুঝির সুযোগই থাকে না। এটা অনেকটা একটা কন্ট্রোল রুম বা কমান্ড সেন্টারের মতো, যেখান থেকে পুরো অপারেশনটা নিয়ন্ত্রণ করা হয়। আচ্ছা, তাহলে এখন দেখা যাক এই প্ল্যাটফর্মের ভেতরে এমন কি কি টুলস আছে যা এটাকে এতটা কাজে করে তুলেছে। দেখুন, অ্যাসেটিয়া মূলত 4টা প্রধান অংশ নিয়ে কাজ করে। সবচেয়ে বড় অংশটা হলো পোর্টফোলিও ম্যানেজমেন্ট, প্রায় 40%। এরপর 25% হলো সিআরএম বা ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট, আর বাকিটা রিপোর্টিং আর কমপ্লায়েন্সের জন্য। মানে যা যা দরকার সবই এক জায়গায়। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন একটা ট্রেড হলো, সঙ্গে সঙ্গে অ্যাসেটিয়া অটোমেটিক্যালি সব ডেটা মিলিয়ে নেবে, এরপর চেক করবে সব নিয়মকানুন ঠিকঠাক মানা হয়েছে কিনা, আর সবশেষে ক্লায়েন্টের জন্য ঝকঝকে একটা রিপোর্ট তৈরি করে দেবে। আর পুরো কাজটা হবে চোখের পলকে, কোনো রকম ম্যানুয়াল কাজ ছাড়াই। এখন কথা হলো,
ব্যাক অফিসের এই দক্ষতা কি শুধু প্রতিষ্ঠানের ভেতরের কাজকেই সহজ করে? না, এটা ক্লায়েন্টের সাথে সম্পর্ককেও কিন্তু একদম অন্য লেভেলে নিয়ে যায়। এখানে দেখুন অ্যাসিটিয়া ক্লায়েন্ট আর অ্যাডভাইজার দুই পক্ষের জন্যই আলাদা পোর্টাল রেখেছে। ক্লায়েন্টরা নিজেদের পোর্টফোলিও দেখতে পারে, মেসেজ পাঠাতে পারে। অন্যদিকে অ্যাডভাইজারদের হাতে থাকে আরও কিছু পাওয়ারফুল টুলস, যেমন অ্যাডভান্সড অ্যানালিটিক্স, যার মাধ্যমে তারা ক্লায়েন্টদের আরও ভালো সার্ভিস দিতে পারেন। আর এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? স্বচ্ছতা আর বিশ্বাস। যখন ক্লায়েন্টরা নিজেদের দরকারি তথ্যগুলো যখন খুশি তখন দেখতে পায়, সুরক্ষিতভাবে পায়, তখন অ্যাডভাইজারের ওপর বিশ্বাসটা কিন্তু এমনিতেই বেড়ে যায়। আর এটাই তো একটা ভালো সম্পর্কের মূল ভিত্তি। সোজা কথায়, অ্যাসেটিয়ারের মতো একটা আধুনিক প্ল্যাটফর্ম ব্যবহার করার মানে হল নিজের প্রতিষ্ঠানকে ভবিষ্যতের জন্য পুরোপুরি তৈরি করে ফেলা, যাকে বলে ফিউচার প্রুফ করা। আর এর ফলাফলটা সংখ্যাগুলোই সব বলে দেয়। দেখুন, কর্মদক্ষতা বাড়ে প্রায় ৭৫%, ঝুঁকি কমে যায় প্রায় ৯০%, আর ক্লায়েন্টের আস্থা সেটাও বাড়ে প্রায় ৬০% পর্যন্ত। এগুলো কিন্তু বিশাল পরিবর্তন। তাহলে আজকের আলোচনা থেকে মূল যে বিষয়গুলো উঠে এলো সেগুলো কি? প্রথমত, একটাই প্ল্যাটফর্ম দিয়ে সব কাজ সহজ করে ফেলা। দ্বিতীয়ত, অটোমেশনের মাধ্যমে ভুল কমানো। আর সবশেষে, নিরাপত্তা বাড়িয়ে ক্লায়েন্টের সাথে একটা মজবুত সম্পর্ক তৈরি করা। সবশেষে একটা প্রশ্ন রেখে যায়, যখন ব্যাক অফিসের মতো এই জটিল কাজগুলো একদম সহজ আর স্বয়ংক্রিয় হয়ে যায়, তখন একজন অ্যাডভাইজার তার বেঁচে যাওয়ার সময় আর মেধা দিয়ে ক্লায়েন্টদের জন্য আর নতুন কি ভ্যালু তৈরি করতে পারেন। এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না? আজ আমরা ইনসেপশনের হোয়াইট পেপারটা নিয়ে একটু কাটাছেঁড়া করব। এটা একটা নতুন লেয়ার 1 ব্লকচেন, যেটা কিনা ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। চলুন গভীরে গিয়ে দেখা যাক এর মধ্যে কি আছে। শুরুতেই এই কথাটা দেখুন, কি দারুণ একটা উপমা, তাই না? এটা সরাসরি ইনসেপশনের হোয়াইট পেপার থেকেই নেওয়া। আর এটাই কিন্তু আসল সমস্যাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এখনকার ব্লকচেন ব্যবহার করার অভিজ্ঞতাটা আসলে অনেক সময় একটা ভিড়ের এয়ারপোর্টে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার মতোই বিরক্তিকর হয়ে উঠেছে। তো সমস্যাটা আসলে কোথায়? কেন এই অভিজ্ঞতাটা এত জটিল? একেই বলা হচ্ছে ব্লকচেন বটলনেক। চলুন এই বাধাগুলো কি সেটা একটু দেখে নেওয়া যাক। মূলত 4টা বড় সমস্যা আছে। মানে, একদিকে নেটওয়ার্ক খুব বেশি লেনদেন একসাথে প্রসেস করতে পারে না, তাই সবকিছু ধীর হয়ে যায়। আবার একটা লেনদেন যে আসলেই কনফার্ম হলো, সেটার জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়। তার উপর আছে যখন তখন ফি বেড়ে যাওয়ার ঝামেলা, যা খুবই ব্যয়বহুল। আর ডেভেলপারদের জন্যও কাজ করাটা বেশ কঠিন হয়ে যায়। সব মিলিয়ে সেই এয়ারপোর্টের মতো একটা বিভ্রান্তিকর অবস্থা। এই সব সমস্যার সমাধানের লক্ষ্য নিয়েই কিন্তু ইনসেপশনের আবির্ভাব। ওরা নিজেদেরকে এই জট খোলার জন্য একটা নতুন ব্লুপ্রিন্ট বা নকশা হিসেবে তুলে ধরছে। আচ্ছা, সহজ কথায় ইনসেপশন আসলে কি? এটা হলো একটা লেয়ার 1 ব্লকচেন, যা প্রুফ অফ স্টেক সিস্টেমে চলে। এর মূল আইডিয়াটা হলো দারুণ পারফরমেন্সের সাথে একটা সহজ ব্যবহারকারীর অভিজ্ঞতাকে মিলিয়ে দেওয়া। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, ওরা নতুন করে চাকা আবিষ্কার করতে যায়নি, বরং মার্কেটের পরীক্ষিত আর সফল প্রযুক্তির ওপর ভর করেই এটা বানিয়েছে। ইনসেপশনের দর্শনটা কিন্তু বেশ পরিষ্কার। ওরা জোর দিচ্ছে বিকেন্দ্রীকরণ, কম খরচ আর ডেভেলপারদের জন্য একটা পরিচিত পরিবেশ তৈরির ওপর। অন্যদিকে ওরা কিন্তু খবরের শিরোনাম হওয়ার জন্য শুধু ট্রানজ্যাকশন পার সেকেন্ড বা টিপিএস বাড়ানোর দৌড়ে নেই, কিংবা শুধু নতুন কিছু দেখানোর জন্য সিস্টেমকে জটিল করতেও চায় না। মূল কথা হলো, যা কাজের এবং প্রমাণিত সেটাই ব্যবহার করো। আচ্ছা, চলুন এবার একটু ভেতরে উঁকি দিয়ে দেখি এই পুরো সিস্টেমটা আসলে চলে কিভাবে। এর পেছনের ইঞ্জিনটা ঠিক কি দিয়ে তৈরি? এর পেছনে মূল কারিগর 3টি জিনিস। যেমন, কনসেনসাসের জন্য ওরা ইথিরিয়ামের মতো প্রুফ অফ স্টেক ব্যবহার করছে, যা খুবই নিরাপদ আর কার্যকর। এক্সিকিউশনের জন্য এটা পুরোপুরি ইভিএম কম্প্যাটেবল, মানে ইথিরিয়ামের ডেভেলপাররা খুব সহজে এখানে কাজ করতে পারবেন। আর লেনদেনের ফিকে স্থিতিশীল রাখতে ব্যবহার করছে EIP 1559 মডেল। পারফরম্যান্সের কথা বললে ইনসেপশন প্রতি সেকেন্ডে প্রায় 120টা ট্রানজ্যাকশন হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ, এটা হয়তো মার্কেটের সর্বোচ্চ না, কিন্তু একটা স্মুথ আর নির্ভরযোগ্য অভিজ্ঞতার জন্য এটা যথেষ্টর চেয়েও বেশি।
আর এই যে প্রায় 12.8 মিনিট সময়টা দেখছেন এটাকে বলে ইকোনমিক ফাইনালিটি। এর মানে হলো এই সময়ের পর একটা লেনদেনকে আর কোনোভাবেই উল্টানো যায় না, বলা যায় একদম পাকাপোক্ত হয়ে যায়। এটা নেটওয়ার্কের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভাবুন তো, একটা লেনদেন কিভাবে তার গন্তব্যে পৌঁছায়। প্রথমে সেটা যায় মেমপুলে, মানে একটা ওয়েটিং রুমে। এরপর একজন ভ্যালিডেটর সেটাকে একটা নতুন ব্লকে জায়গা দেওয়ার প্রস্তাব করে। তারপর নেটওয়ার্কের বাকি ভ্যালিডেটররা সবাই মিলে সেটাকে যাচাই করে, আর তাদের সম্মতি পেলেই ব্যাস কাজটা চূড়ান্তভাবে সম্পন্ন হয়। এভাবেই পুরো নেটওয়ার্কটা সুরক্ষিত থাকে। যে কোনো ব্লকচেনের প্রাণ হল তার নিজস্ব টোকেন। তো ইনসেপশনের এই আইএনসিপি টোকেনটা আসলে কি, আর এটা ইকোসিস্টেমে কি কি কাজে লাগে, চলুন এবার সেটা জানা যাক। একটা জিনিস মাথায় রাখা খুব দরকার, আইএনসিপি টোকেনের মোট সাপ্লাই কিন্তু মাত্র 21 মিলিয়নে সীমাবদ্ধ। মানে এর একটাও বেশি টোকেন কখনো তৈরি করা হবে না। এটা কিন্তু এর ভ্যালুর জন্য বিশাল একটা ব্যাপার। তো এই টোকেনটা দিয়ে আসলে কি হয়? এটা যেমন নেটওয়ার্কের যে কোনো লেনদেনের জন্য গ্যাস ফি দিতে লাগে, তেমনি নেটওয়ার্ককে সুরক্ষিত রাখতে স্টেক করা যায়। শুধু তাই নয়, প্রোটোকলের বড় কোনো সিদ্ধান্তে ভোট দেওয়ার ক্ষমতাও দেয় এই টোকেন। আর ইনসেপশনের উপর বানানো অ্যাপগুলোতেও এটাই হবে কেনাবেচার মূল মাধ্যম। শুরুতে এই 21 মিলিয়ন টোকেন কিভাবে ভাগ করা হয়েছে সেটা এই চার্টটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। দেখুন, সবচেয়ে বড় অংশ মানে 30% রাখা হয়েছে স্টেকিং রিওয়ার্ডের জন্য। উদ্দেশ্য পরিষ্কার, নেটওয়ার্কের নিরাপত্তাকে শুরু থেকেই মজবুত করা। বাকিগুলো ইকোসিস্টেম, টিম আর কমিউনিটির জন্য ভাগ করে দেওয়া হয়েছে। আর এই রিওয়ার্ডগুলো কিভাবে দেওয়া হবে সেটাও বেশ ইন্টারেস্টিং। খেয়াল করুন, প্রথম কয়েক বছর পুরস্কারের হারটা বেশ চড়া। কেন? কারণ ওই সময়ই তো নেটওয়ার্কের সবচেয়ে বেশি সাপোর্টের দরকার, তাই না? বেশি রিওয়ার্ড দিয়ে ভ্যালিডেটরদের আকৃষ্ট করে নেটওয়ার্ককে দ্রুত শক্তিশালী করার এটাই হলো কৌশল। তো এত কিছু জানার পর এখন সবার মনে একটাই প্রশ্ন, সামনে কি আসছে? ইনসেপশনের ভবিষ্যৎ পরিকল্পনা বা রোডম্যাপটা ঠিক কী রকম? ওদের রোডম্যাপটা দেখলে একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। যেমন 2025 সালের শেষে আসছে পাবলিক টেস্টনেট, তারপর 2026-এর শুরুতেই আসছে বহু প্রতীক্ষিত মেইননেট, আর এর পরপরই চালু হবে ডেক্স আর লেন্ডিংয়ের মতো জরুরি অ্যাপ্লিকেশনগুলো। 2027-এর পর থেকে ওদের মূল ফোকাস থাকবে নেটওয়ার্কের পরিধি বাড়ানো আর অন্য ব্লকচেনের সাথে যোগাযোগ স্থাপন করার ওপর। ইনসেপশন কিন্তু একটা দারুণ প্রতিশ্রুতি দিচ্ছে, এমন একটা ব্লকচেন যা একই সাথে শক্তিশালী আবার ব্যবহার করাও সহজ। এখন আসল প্রশ্নটা হলো, ব্যবহারকারীর অভিজ্ঞতার ওপর এই যে এতটা জোর দেওয়া হচ্ছে, এটাই কি শেষ পর্যন্ত একটা গেম চেঞ্জার হয়ে উঠবে? এটাই কি ইনসেপশনকে মূলধারায় নিয়ে আসার চাবিকাঠি হবে? উত্তরটা তো সময় বলে দেবে। আচ্ছা, ব্যবসার সব জরুরি কাজগুলো কি এখানে সেখানে ছড়ানো? আজ আমরা নেক্সোরা ব্যাক অফিস সিস্টেম নিয়ে কথা বলবো। এটা এমন একটা সমাধান যা এই পুরো জগাখিচুড়িটাকে একটা দারুণ সম্ভাবনায় বদলে দিতে পারে। তো চলুন দেখি এটা কিভাবে কাজ করে। এই দৃশ্যটা কি খুব পরিচিত মনে হয়? প্রতিদিনের কাজ সামলাতে গিয়ে 10টা আলাদা আলাদা টুল ব্যবহার করতে হচ্ছে, যেগুলোর একটার সাথে আরেকটার কোনো কথাই হয় না। এটা কিন্তু খুবই সাধারণ একটা সমস্যা, আর এটাই না জেনেই অনেক ব্যবসার স্পিড একদম কমিয়ে দেয়। এই যে আলাদা আলাদা সিস্টেম, এগুলো শুধু বিরক্তিই বাড়ায় না, এর পেছনে কিন্তু অনেক লুকানো খরচও আছে। চলুন তো সেই চ্যালেঞ্জগুলো একটু দেখি, যেগুলো একটা অসংগঠিত ব্যাক অফিসের কারণে তৈরি হয় আর ব্যবসার ক্ষতি করে। এই ব্যাপারগুলো কি চেনা চেনা লাগছে? যেমন ধরুন, কাস্টমারের ডেটা এক জায়গায় নেই, ছড়িয়ে ছিটিয়ে আছে। একই জিনিস বারবার এন্ট্রি করতে গিয়ে সময় নষ্ট হচ্ছে, আবার বিল পাঠাতেও দেরি হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় সমস্যা হলো, ব্যবসার যে একটা পরিষ্কার ছবি, সেটাই পাওয়া যাচ্ছে না। এই সব কিছুই কিন্তু একটা এলোমেলো সিস্টেমের ফল। অনেকগুলো আলাদা টুল ব্যবহার করা মানে কি জানেন? এটা অনেকটা একটা পাজেলের ভাঙা টুকরোগুলোকে জোড়াতালি দিয়ে চালানোর মতো। হয়তো তখনকার মতো কাজ চলে যায়, কিন্তু এটা কোনো পার্মানেন্ট সলিউশন তো নয়, উল্টো আরও জটিলতা বাড়ায়। আমাদের আসলে এমন একটা সিস্টেম দরকার যা এই সব টুকরোগুলোকে একসাথে জুড়ে দেবে। আর ঠিক এখানেই নেক্সোরা আসল কাজটা শুরু হয়। এটা ওই বিশৃঙ্খলার সমাধান হিসেবে আসে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে নেক্সোরা ব্যবসার সব তথ্যের জন্য একটা সিঙ্গল সোর্স অফ ট্রুথ বা একমাত্র নির্ভরযোগ্য জায়গা হয়ে উঠতে পারে। একদম সহজ করে বললে, নেক্সোরা হলো এমন একটা সিস্টেম যা ব্যবসার সব গুরুত্বপূর্ণ পার্ট, যেমন ধরুন কাস্টমার ম্যানেজমেন্ট, বিলিং, প্রজেক্ট, সব কিছুকে এক ছাদের নিচে নিয়ে আসে। এর ফলে কি হয়, সবকিছু ম্যানেজ করাটা অনেক অনেক সহজ হয়ে যায়।
আচ্ছা, কিন্তু প্রশ্ন হলো নেক্সোরা ঠিক কিভাবে এই জটিল কাজগুলোকে এত সহজ করে ফেলে? এর কাজ করার পদ্ধতিটা একদিকে যেমন সবকিছুকে এক সুতায় গেঁথে ফেলে, তেমনি পুরো প্রসেসটার মধ্যে একটা স্বচ্ছতাও নিয়ে আসে। দেখুন, এর কাজের ফ্লোটা কিন্তু খুবই সাধারণ আর লজিক্যাল। প্রথমে কি হয়, সব কাস্টমারের ডেটা সিআরএমে এক জায়গায় চলে আসে। এরপর ওই ডেটার উপর ভিত্তি করেই প্রজেক্ট ম্যানেজ করা হয়। প্রজেক্ট যেই শেষ, অমনি বিলিং আর ইনভয়েসিংয়ের কাজটা অটোমেটিক হয়ে যায়। আর একদম শেষে অ্যানালিটিক্স ড্যাশবোর্ড কেকে পুরো ব্যবসার একটা ঝকঝকে পরিষ্কার ছবি চোখের সামনে চলে আসে। নেক্সোরার আসল পাওয়ারটা কিন্তু এখানেই। এর প্রত্যেকটা পার্ট একে অপরের সাথে কানেক্টেড। কাস্টমারের ডেটা সরাসরি প্রজেক্টে চলে যাচ্ছে, আবার প্রজেক্টের ইনফরমেশন চলে যাচ্ছে বিলিংয়ে। এই যে অটোমেটিক ফ্লো, এর ফলে ডেটা আদান প্রদানে কোনো বাধাই থাকে না, আর ভুলের চান্সও বলতে গেলে একদম জিরো হয়ে যায়। তো এর ফলে বিজনেসে আসলে কি ইম্প্যাক্ট পড়ে? চলুন নেক্সোরা ব্যবহারের আগে আর পরের অবস্থাটা একটু পাশাপাশি রেখে দেখি। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। একদিকে ভাবুন সেই ছড়ানো ছিটানো ডেটা আর ম্যানুয়াল কাজের জগাখিচুড়ি, আর অন্যদিকে সবকিছু এক জায়গায়, প্রসেসগুলো সব অটোমেটেড, আর ডেটার উপর ভিত্তি করে একেবারে ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ। আর এই বদলটা কিন্তু শুধু কথার কথা নয়, সংখ্যাতেও এর প্রমাণ আছে। যারা নেক্সোরা ব্যবহার করছেন তারা বলছেন যে অ্যাডমিনের কাজে তাদের প্রায় 40% সময় বেঁচে যাচ্ছে। ভাবুন একবার, এই বেঁচে যাওয়ার সময়টা সরাসরি বিজনেসের গ্রোথে কাজে লাগানোর জন্য কত বড় একটা সুযোগ। এই কথাটাই কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম বলে দেয়, তাই না? আসল উদ্দেশ্য তো ডেটার পেছনে দৌড়ানো নয়, বরং সেই ডেটাকে কাজে লাগিয়ে ব্যবসাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। নেক্সোরা ঠিক এই কাজটাই সহজ করে দেয়। তো আমরা দেখলাম কিভাবে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম একটা ব্যবসার পুরো গতিপথেই বদলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, এই বদলের দিকে যাত্রাটা শুরু হবে কিভাবে? তাহলে আজকের আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, এই যে অনেকগুলো আলাদা সিস্টেমের জটিলতা, সেখান থেকে বেরিয়ে এসে এমন একটা ভরসামান প্ল্যাটফর্মে আসা যেখানে সব তথ্য এক জায়গায় থাকবে আর সহজেই সেটাকে ব্যবহার করা যাবে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। একবার ভাবুন তো, যদি ব্যবসার প্রত্যেকটা অংশ সত্যিই একে অপরের সাথে কানেক্টেড থাকত, তাহলে কি করা সম্ভব হতো? এর সম্ভাবনা কিন্তু অসীম। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা তো সারাদিনে কত শত মেসেজ আদান প্রদান করি, তাই না? বেশিরভাগই হয়তো আমরা তেমন কিছু না ভেবেই পড়ি বা লিখে ফেলি। কিন্তু কখনো কি মনে হয়েছে যে খুব সাধারণ দেখতে একটা বার্তার পেছনেও থাকতে পারে গভীর কোনো কৌশল? আজকে আমরা ঠিক এমনই একটা স্বাগত বার্তাকে বিশ্লেষণ করে দেখব আর বোঝার চেষ্টা করব কিভাবে এটা দারুণভাবে কার্যকর যোগাযোগের একটা উদাহরণ হয়ে উঠতে পারে। চলুন শুরু করা যাক। দেখুন, যে কোনো মিটিং বা ওয়ার্কশপের শুরুতে এমন একটা মেসেজ কিন্তু খুবই কমন। প্রথমবার পড়লে কি মনে হয়? মনে হয় এটা তো একটা সাধারণ ভদ্রতা, তাই না? একটা নিয়মমাফিক সৌজন্য ছাড়া আর কিছুই না। কিন্তু আমরা যদি আরেকটু ভালোভাবে দেখি, তাহলে আসল উদ্দেশ্যটা হয়তো ধরতে পারব। তাহলে প্রশ্নটা হলো, এটা কি শুধুই একটা মিটিং শুরু করার সাধারণ পদ্ধতি, নাকি এর ভেতরেই লুকিয়ে আছে কার্যকর সহযোগিতার একটা আসল নীল নকশা? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই খুঁজে বের করার চেষ্টা করব। চলুন তাহলে আমাদের আলোচনার প্রথম পর্বে ঢোকা যাক, যেখানে আমরা দেখব এই আপাত সাধারণ বার্তার গভীরতা। সত্যি বলতে, প্রথমবার দেখলে এটাকে একটা সাধারণ ভদ্রতা বা ফর্ম্যালিটি ছাড়া আর কিছুই মনে হয় না। মানে এমন কিছু যা আমরা সবাই আশা করি, কিন্তু হয়তো অতটা গুরুত্ব দিই না। এটা যেন শুধু মিটিং শুরু করার একটা উপায়। কিন্তু এখানেই আসল ব্যাপারটা। এর প্রত্যেকটা শব্দ কিন্তু খুব ভেবেচিন্তে একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য বেছে নেওয়া হয়েছে। এটা শুধু ভদ্রতা নয়, এটা একটা কৌশলগত পদক্ষেপ যা অংশগ্রহণকারীদের মধ্যে একটা বিশেষ পরিবেশ তৈরির জন্য ডিজাইন করা হয়েছে। আচ্ছা, তাহলে চলুন এই আমন্ত্রণপত্রটাকে একটু ব্যবচ্ছেদ করে দেখা যাক। এর প্রত্যেকটা অংশকে আমরা আলাদা করে বোঝার চেষ্টা করব। বার্তার প্রথম যে অংশটা চোখে পড়ার মতো, সেটা হলো এই লাইনটা: অনুগ্রহ করে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না। এখানে এই দ্বিধা করবেন না বা ফিল ফ্রি কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে একটা কৌশল, এটাকে বলা হয় সক্রিয়ভাবে অনুমতি দেয়া। দেখুন, সাধারণত অনেকেই তো একটা মিটিংয়ে কথা বলতে বা প্রশ্ন করতে একটু ইতস্তত করে, তাই না? এই ছোট্ট একটা বাক্য কিন্তু সেই সংকোচটা আগে থেকেই ভেঙে দিচ্ছে। এটা অংশগ্রহণকারীদের সরাসরি কথা বলার জন্য একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে। শুধু তাই না, দেখুন,
প্রশ্ন করার পরিধিটাকেও কতটা বড় করে দেওয়া হয়েছে। মার্কেটিং, পরিকল্পনা বা আমাদের দল বা সদস্যদের সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে। এই কৌশলটার নাম হল বিস্তৃত পরিধি নির্ধারণ। এর মাধ্যমে আসলে একটা পরিষ্কার সিগন্যাল দেওয়া হচ্ছে যে কোনো প্রশ্ন এখানে ছোট বা অপ্রাসঙ্গিক নয়। যখন বলা হচ্ছে যে কোনো বিষয়ে, তখন মানুষ কিন্তু আর ভাবে না যে আমার প্রশ্নটা কি ঠিক হবে। তারা নির্ভয়ে মনের কথা বলতে পারে। এর পরের বাক্যটা দেখুন, আমরা আপনার আগ্রহ এবং অংশগ্রহণের জন্য সত্যিই কৃতজ্ঞ। এই সত্যি বা ট্রুলি শব্দটা কিন্তু এখানে বার্তার আন্তরিকতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এটাকে বলে মূল্য স্বীকার করার কৌশল। যখন অংশগ্রহণকারীদের এটা বোঝানো হয় যে তাদের উপস্থিতিটা কতটা মূল্যবান, তখন তারা নিজেদেরকে আর শুধু দর্শক ভাবে না, বরং তারা নিজেদেরকে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভাবতে শুরু করে। তো এতক্ষণ আমরা দেখলাম বার্তাটিতে কিভাবে বলা হচ্ছে, কিন্তু আসল প্রশ্ন হলো কেন এত কিছু করা হচ্ছে? এই সব কিছুর পেছনের মূল লক্ষ্যটা কি? সেই লক্ষ্যটা হলো একটা সাইকোলজিক্যাল সেফটি বা মনস্তাত্ত্বিক নিরাপদ পরিবেশ তৈরি করা। এখন প্রশ্ন আসতে পারে, এই সাইকোলজিক্যাল সেফটি জিনিসটা আসলে কি? এটা হলো সহজ কথায় একটা দলের মধ্যে তৈরি হওয়া বিশ্বাস। এমন একটা বিশ্বাস যে এখানে প্রশ্ন করা, নতুন আইডিয়া দেওয়া বা এমনকি ভুল করাটাও নিরাপদ। কেউ এর জন্য কাউকে ছোট করবে না বা হাসাহাসি করবে না। তাহলে এই বার্তাটি কিভাবে সেই নিরাপত্তা তৈরি করছে? চলুন এক এক করে দেখি। প্রথমত, সরাসরি অনুমতি দিয়ে কথা বলার ভয়টা দূর করছে। দ্বিতীয়ত, পরিধিটা বড় করে দিয়ে বাজে প্রশ্ন করার ভয়টা কমাচ্ছে। তৃতীয়ত, প্রশংসা করে এটা বোঝাচ্ছে যে সবাই এখানে মূল্যবান। আর সবশেষে আইডিয়াকে স্বাগত জানিয়ে একটা ক্রিয়েটিভ পরিবেশ তৈরি করছে। তাহলে এই পুরো বিশ্লেষণ থেকে আমরা কি পেলাম? আমরা কিন্তু একটা বেশ শক্তিশালী ফর্মুলা পেয়ে গেছি, যা দিয়ে যে কোনো আলোচনাকে আরও কার্যকর করা সম্ভব। আর এই ফর্মুলাটা কিন্তু খুবই সহজ এবং কাজের। যে কোনো মিটিং বা আলোচনা শুরু করার আগে এই 4টে ধাপ মাথায় রাখা যেতে পারে। প্রথমে আগে থেকেই কথা বলার অনুমতি দিন। এরপর আলোচনার পরিধিটা সবার জন্য খোলা রাখুন। তারপর আন্তরিকভাবে সবার উপস্থিতির জন্য ধন্যবাদ জানান। আর সবশেষে সব ধরনের মতামতকে যে স্বাগত জানানো হচ্ছে সেটা স্পষ্ট করে বলুন। এখন চলুন তো আবার সেই প্রথম মেসেজটা একবার দেখি। আমাদের এই পুরো আলোচনার পর এই সাধারণ কথাগুলো কি আর আগের মতো সাধারণ মনে হচ্ছে? একদমই না, তাই না? এখন এটা কি মনে হচ্ছে একটা শক্তিশালী টুল, যেটা একটা সহযোগিতামূলক আর নিরাপদ পরিবেশ তৈরির জন্য খুব ভেবেচিন্তে ডিজাইন করা হয়েছে। প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য এখানে একটা বড় উদ্দেশ্য পূরণ করছে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়। আচ্ছা, এমন কোনো একটা বাক্য হতে পারে যা পরের মিটিংয়ের পুরো পরিবেশটাই বদলে দিতে পারে? একটু ভাবলেই দেখা যাবে খুব ছোট একটা পরিবর্তনও কিন্তু অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে।